আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের দ্বিতীয় লেকচারটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে একটা লেকচার কমপ্লিট করে ফেলছি। ওই লেকচারে ভাই আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে একটা বিন্দুকে কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করা যায় সেই সম্পর্কিত যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা প্রতিপাদন করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা ওই সূত্রগুলো সম্পর্কিত যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা শুরু করবো আমাদের আজকের লেকচার। আজকে আমরা প্রথমে ভাইয়া আমি প্রথমে কয়েকটা বিন্দু লিখে রাখছি। এই বিন্দুগুলো ভাইয়া কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে, আমরা এটাকে পোলারে রূপান্তর করব। ঠিক আছে, বোঝা গেছে আমরা কি করতে চাচ্ছি। আমাকে কয়েকটা বিন্দু ওরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দিয়ে রাখছে, আমরা এটাকে পোলারে রূপান্তর করব। আচ্ছা, কার্তেশীয় ব্যবস্থায় যে কোনো একটা বিন্দু পি কে এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আমরা জানি এটা। আর পোলারে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করার জন্য সূত্র ছিল ভাইয়া আর এর যে মান সেটা ছিল √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটার মান ছিল ভাইয়া tan ইনভার্স মডুলাস ছিল y বাই x। ঠিক আছে, এটা ছিল মূলত প্রথম চতুর্ভাগের জন্য। বাকি চতুর্ভাগগুলোতে থিটার বিভিন্ন মান হয়তো আমরা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। তো আমরা এখন এই বিন্দুগুলোকে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করব। তাহলে প্রথমে যে বিন্দুটা দিছে সেটা হচ্ছে 3,√3। আচ্ছা, আমরা যদি এখন অ্যানসার করতে চাই, প্রথম বিন্দু 3,√3। আচ্ছা, এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? এখানে ভুজ এবং কোটি দুইটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা নিশ্চিন্ত ভাবে বলতে পারি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। প্রথম চতুর্ভাগে মনে করি এখানে পি দ্বারা প্রকাশ করলাম 3,√3। আচ্ছা, তাহলে আমার প্রথমে যদি আমি আর এর মান বের করতে চাই, সেটা আমরা জানি সমান √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে x এর মান 3, y এর মান হচ্ছে √3। তো আমি লিখব 3 স্কয়ার প্লাস √3, এটার উপরে স্কয়ার, পুরোটার উপর কি ছিল বর্গমূল। তাহলে 3 স্কয়ার 9, √3 স্কয়ার 3, √3 হচ্ছে √12। আর এটাকে আমরা লিখতে পারি 4 × 3, তার মানে 2√3। তাহলে আমি কিন্তু একটা মান পেয়ে গেছি, আর এর যে মান আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে 2√3। এখন আমাকে থিটার মান বের করা লাগবে। তো আমরা জানি থিটা ইকুয়াল টু tan ইনভার্স পাই বাই x। আমরা নিতাম মডুলাস মান অর্থাৎ পজিটিভ মানটা। তাহলে দেখো tan ইনভার্স, এখানে y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে 3, √3/3 ইকুয়াল টু tan ইনভার্স 1/√3। আচ্ছা, এটা কাটাকাটি করলে হলো 1/√3। তো tan ইনভার্স 1/√3 কত মান? 1/√3 আমরা সেটা জানি, সেটা হচ্ছে π/6। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো আমি কিন্তু আর এর মানও পাইছি, থিটার যে মান সেটাও কিন্তু আমি পেয়ে গেছি। আর বিন্দুটা যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তাহলে আমরা ডিরেক্ট এই সূত্র দিব tan ইনভার্স y/x। তাহলে আমি যদি এখন লিখি পি 3,√3 কার্তেশীয় স্থানাঙ্কের পোলারের রূপ হচ্ছে আর কমা থিটা। এখানে আর এর মান হচ্ছে 2√3 আর থিটার মান হচ্ছে π/6। আশা করি আমরা প্রথম অঙ্কটা বুঝতে পারছি। প্রথম যে বিন্দুটা আমাকে দিছিল কার্তেশীয় থেকে পোলারে, আমরা এভাবে রূপান্তর করব। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। তো আমরা এখন 2 নম্বর বিন্দুটা নিয়ে আলোচনা করব। আমি বুঝলাম এটা 2 নম্বর বিন্দুর স্থানাঙ্ক দিচ্ছে -3,√3। ঠিক আছে, তাহলে -3,√3 মানে ভুজ হচ্ছে নেগেটিভ আর কোটি হচ্ছে পজিটিভ। তাহলে বিন্দুটা দেখে কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে কয় নম্বর চতুর্ভাগে? 2 নম্বর চতুর্ভাগে অবস্থান করতেছে। মনে করো এটা -3,√3। আচ্ছা, তো আমি যদি এখন প্রথমে আর এর মান বের করতে চাই আর ইকুয়াল টু আমরা জানি √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে x এর মান হচ্ছে -3, এটার বর্গ, আর y এর মান হচ্ছে √3, এটার বর্গ, আর পুরোটার উপর ছিল বর্গমূল। তাহলে দেখো মাইনাসের যদি বর্গ করি সেটা পজিটিভ হয়ে যাবে, আর 3 এর বর্গ হচ্ছে 9,
√3 বর্গ হচ্ছে 3, তাহলে এটা আসবে ভাইয়া 2√3। দেখো যে মানে ভুজ আর কোটির মানটা যদি একই থাকে, চিহ্ন যদি আলাদা হয়, তাও কিন্তু ভাই আর এর মান সবসময় একই থাকবে, ঠিক আছে? কেন? যেহেতু বর্গ আছে, এর জন্য নেগেটিভ মানটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যায়। তাহলে আর এর মান আমি পাইছি এটা। এখন ভাই আমি আগে আলফার মানটা যদি বের করি, আচ্ছা আলফা না, থিটার মানটা যদি আগে বের করি, থিটা ইকুয়াল টু আমরা জানি tan ইনভার্স মডুলাস ছিল y/x, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স, এখানে y মানে কোটির মান হচ্ছে ভাইয়া √3 আর ভুজের মান হচ্ছে ভাইয়া -3। আমরা মডুলাস দিব, মডুলাস দেওয়ার জন্য নেগেটিভ মানটা ভাইয়া কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো tan ইনভার্স 1/√3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ভাইয়া π/6, ঠিক আছে? এটা আমি পাইছি কার মান, এটা যদি বিন্দুটা হয় ভাইয়া, তাহলে আমি এই কোণটা অলরেডি পাইছি, এটা হচ্ছে কত, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। এটা ছিল এই যে দূরত্ব, এটা ছিল ভাইয়া 3 আর এই দূরত্ব ছিল ভাইয়া √3, বুঝা গেছে? দূরত্ব প্রকাশ করছি আমি, ওই জন্য শুধুমাত্র 3 লিখছি। তো আমি মূলত এই কোণটা পাইছি ভাইয়া, কিন্তু আমরা যখন কোণের মানটা বের করি, আমরা বলছিলাম যে r, থিটা, এখানে যে থিটা থাকবে সেটা হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। আমি থিটা দ্বারা এই কোণটা বের করছি, কিন্তু আমার এই কোণটা কিন্তু কাঙ্ক্ষিত কোণ না। আমার প্রয়োজনীয় কোণ হচ্ছে এই যে x অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে এই ব্যাসার্ধ ভেক্টরের কোণ, মানে আমাকে অ্যাকচুয়ালি এই কোণটা বের করা লাগবে, এটা মনে করো আলফা। তাহলে আমরা গতদিন কিন্তু এই বিষয়টা পড়ছিলাম, আলফা ইকুয়াল টু ভাইয়া 2 নম্বর চতুর্ভাগের জন্য আমরা যখন লিখছিলাম তখন বলা হয়েছিল পাই মাইনাস থিটা। এটা আমরা কিন্তু গত লেকচারে আলোচনা করছি। তো দেখো পাই তো পাই মাইনাস থিটা হচ্ছে π/6। এটা যদি আমি কাজ করি 6 হচ্ছে লসাগু, তাহলে উপরে হবে 5, পাই নিচে হচ্ছে 6, আর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোণের মান। তো আমি যদি বিন্দুটাকে পি দ্বারা প্রকাশ করি, -3, এই কার্তেশীয় থেকে পোলারের রূপ হচ্ছে ভাইয়া, এটা আর এর মান হচ্ছে ভাইয়া 2√3 আর থিটার মান হচ্ছে 5π/6। আশা করি প্রথমটার মতো এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি। এখানে যেহেতু ভাইয়া 2 নম্বর চতুর্ভাগে অবস্থান করতেছে, আমি আগে থিটার মানটা বের করলাম, এটা হচ্ছে π/6। যেহেতু 2 নম্বর চতুর্ভাগে অবস্থান করতেছে ভাইয়া, তাহলে 2 নম্বর চতুর্ভাগে কোণটা ছিল ওই যে, আমি যদি পুরোটা নিই তাহলে এটা হলো পুরোটা হচ্ছে পাই, আর আমার লাগতো এইটুক, আমি থিটা পরিমাণ বেশি লিখে ফেলছি, তাহলে আমার প্রয়োজনীয় কোণ হবে পাই মাইনাস থিটাটা কার জন্য হবে, 2 নম্বর চতুর্ভাগের জন্য। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, এখন যদি ভাইয়া কেউ এই কাজটা করতে চাই, কোন কাজটা, বিন্দুটা ছিল এখানে, ঠিক আছে? বিন্দুটা ছিল এখানে ভাইয়া, মনে করো আমি তো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তাই না, মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি। কারো ইচ্ছা হলো সে এখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কেউ ঘড়ির কাঁটার দিকে ঘুরুক বা বিপরীত দিকে ঘুরুক, আর এর যে মান অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টরের যে মান সেটা সব সময় একই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র পার্থক্য হবে কথাই ভাই, শুধুমাত্র থিটার মান নির্ণয় করার সময় পার্থক্যটা দেখা যাবে। তো যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিলাম তখন আমি লিখছিলাম পাই মাইনাস থিটা, আর যখন ক্লকওয়াইজ ঘুরবো আগে এখান থেকে আমাকে এখানে আসা লাগবে, যেহেতু এখান থেকে এখানে আসার সময় কোণটা ছিল ভাই পাই, আর এখান থেকে এখানে আসার সময় কোণটা হবে -পাই। তাহলে আমি যে কোণটা লিখবো তখন, এটা আমি পুরোটাই করে দিব না, তোমরা বাসায় করবো, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখান থেকে আগে এখানে আসা লাগবে -পাই, এখানে আসলাম আরো কিছু যাওয়া লাগবে, এটা ছিল ভাই থিটা, এটা হবে -থিটা, ঠিক আছে? তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে আমি এখানে এই যে পাই মাইনাস থিটা এর জায়গায় কি লিখবো ভাইয়া, -পাই মাইনাস থিটা, এই জিনিসটা আমি লিখবো। বুঝা গেছে? আচ্ছা, যাই হোক, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা নিজেরা। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা যে সমাধান করলাম, আশা করি আমরা সবাই বুঝছি। এবার আমরা 3 নম্বর বিন্দুটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, 3 নম্বর বিন্দুর কথা বলছি ভাই, -3, -√3। তাহলে বলতো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে?
এখানে ভুজ এবং কোটি ভাইয়া দুইটাই নেগেটিভ, তার মানে এটা আমি নিশ্চিন্ত বলতে পারি এটা হচ্ছে কয় নাম্বার চতুর্ভাগে ভাইয়া? 3 নাম্বার চতুর্ভাগে অবস্থান করতেছে। এটা যদি বিন্দু হয় তাহলে এটা হবে 3 দূরত্বটা, আর এই দূরত্ব হবে ভাইয়া √3, আর এই কোণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? থিটা দ্বারা। তাহলে আগের মতো কাজ, আর এর মান সবসময় ওইটাই থাকবে, মানে 3 স্কয়ার প্লাস মাইনাস √3, পুরোটার উপরে স্কয়ার, আমি আবার পুরোটার উপরে কি দিব? রুট দেব। তাহলে এটা যদি আমি কাজ করি ভাই তাহলে 2√3 আমার আসবে আগেরটার মতো, ঠিক আছে? কেন এখানে এই যে মানগুলো একই, শুধুমাত্র চিহ্নটা মানে চিহ্নটা পরিবর্তন আছে, ওই জন্য মানটা একই থাকবে। তো এখন যদি আমি থিটার মান বের করি, tan ইনভার্স y/x ইকুয়াল টু tan ইনভার্স, এখানে y এর মান হচ্ছে মানে কোটির মান হচ্ছে ভাই -√3, আর ভুজের মান হচ্ছে ভাই 3, মডুলাস নিব। তাহলে এটা যদি আমি কাজ করি তাহলে আমি পাবো π/6, ঠিক আছে? আমি এই কোণটা পাইছি কত ভাই? π/6, কিন্তু আমার প্রয়োজনীয় কোণটা ছিল এই যে পুরো কোণটা, ঠিক আছে? তাহলে আমি যদি আলফার মানটা বের করতে চাই, আলফা ইকুয়াল টু, আগে আমাকে এখান থেকে এখানে আসা লাগবে, তার মানে পাই আরো কিছু পরিমাণ কোণ যাওয়া লাগবে, সেটা হচ্ছে ভাই থিটা। তাহলে আমি আমার প্রয়োজনীয় জায়গায় মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবো। তাহলে আমি এটা লিখবো π/6। এটা যদি আমি লসাগু করে কাজ করি তাহলে নিচে হবে 6, উপরে হবে 7π/6। তাহলে আমার 3 নাম্বার যে বিন্দুটা সেটা হচ্ছে ভাইয়া -3, এটার যে পোলারের রূপ সেটা হচ্ছে ভাইয়া 2√3, 7π/6। আশা করি প্রথম দুইটার মতো আমরা এই 3 নাম্বার বিন্দুটাও মানে 3 নাম্বার বিন্দুটার যে রূপান্তর সেই জিনিসটাও আমরা বুঝতে পারছি। তো এই যে কোণের মানটা ভাইয়া যে 7π/6 আসলো, কিভাবে আসলো? আমি যখন ঘড়ির কাঁটার বিপরীতে নিছিলাম, মানে অ্যান্টি ক্লকওয়াইজ নিছিলাম, তখন কোণের মানটা ছিল ভাইয়া পজিটিভ। আর কারো এটার বিপরীতে না ঘুরে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক আছে? তাহলে আমি যদি একটু দেখাই দিই আলফার মান তখন কি হবে? আমি আগে এখান থেকে কোথায় আসবো? এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, তাহলে -π আসবো। আমার যাওয়ার কথা ছিল ভাই এখান থেকে এখানে, তার মানে আমি ওই থিটা পরিমাণ বেশি চলে গেছি, ঠিক আছে? ওই জন্য আমাকে মাইনাস কি করা লাগবে? মাইনাস থিটা করা লাগবে। যেহেতু আমি এদিকে ঘুরছি ওই জন্য কোণটা মাইনাস, আর যেহেতু বেশি গেছে ওই জন্য আমি বিয়োগ করছি, ঠিক আছে? তাহলে আমি লিখবো -π, মাইনাস মাইনাসে প্লাস থিটা, -π প্লাস থিটার মান ছিল ভাই π/6। এটা যদি আমি কাজ করি 6 -6π প্লাস π ইকুয়াল টু -5π/6, ঠিক আছে? তাহলে ওই বিন্দুর অর্থাৎ P -3, এটার যে পোলারের রূপ সেটা হচ্ছে 2√3, -5π/6, ঠিক আছে? এখন অনেকে বলতে পারে ভাই যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমার কোণের মান একটা আসতেছে, আর যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে অন্য একটা আসতেছে। এখন কারটা সঠিক কারটা ভুল? এটা সঠিক নাকি এটা ভুল? আমরা যদি এরকম কনফিউশনে পড়ে যাই তাহলে ভাইয়া দুইটাই সঠিক, ঠিক আছে? কেন? একজন যদি ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তার এটা উত্তর আসবে, আর যদি ক্লকওয়াইজ কেউ ঘুরে তার এটা উত্তর আসবে। কিন্তু জায়গাটা বা ব্যাসার্ধ ভেক্টরের যে অবস্থানটা সেটা কিন্তু দুইটা কোণ দ্বারাই কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের অবস্থানটা একই বোঝাচ্ছে, জাস্ট দুইজন দুইভাবে প্রকাশ করছে। দুইটা অ্যান্সারও কিন্তু ভাইয়া সঠিক। আমাদের এরকম ঝামেলার জন্য না পড়তে হয়, আমি এই জন্য ক্লিয়ার করে নিলাম। কেউ ক্লকওয়াইজ ঘুরলে তার একটা অ্যান্সার আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার অন্য একটা অ্যান্সার আসবে, কিন্তু দুইটা অ্যান্সার ভাইয়া সঠিক। বুঝা গেছে? আচ্ছা, তো আশা করি আমরা এটা বুঝছি, আমি বুঝলাম এটা। তাহলে ভাই আমি যদি এখন 4 নাম্বারটা অ্যান্সার করি, চার নম্বরে বিন্দু হচ্ছে ভাই 3, -√3। তো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে বলতো? এই যে 3, -√3, তার মানে আমি ইজিলি বলতে পারি 4 নম্বর যে বিন্দুটা আমাকে দিচ্ছে এটা ভাই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে 3, -√3। এটা হচ্ছে সেই ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এটা হবে 3, এটা হবে ভাই √3। আমি জাস্ট এখানে কি নিছি? দূরত্বটা নিছি, আর এই কোণটা হবে ভাই থিটা, ঠিক আছে? তো
তো আর এর মান আগের মতোই এবারও একই থাকবে। আমি যদি তাও বের করি, সেটা হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি, এটার উপর স্কোয়ার। আমি যদি কাজ করি এটা আমি পাবো 2√3, ঠিক আছে। আর থিটার মান আমি পাবো tan ইনভার্স π/6, এটা হচ্ছে থিটার মান। এখন আমি যদি এখন কোণটা বের করতে চাই, এই কোণটা হবে আমার সেই কাঙ্ক্ষিত কোণ। তাহলে আলফা ইকুয়াল টু কি হবে, 4 নম্বর চতুর্ভাগের জন্য আমরা পড়ছিলাম মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস π/6। বোঝা গেছে? আমরা আগের দিন কিন্তু এই প্রতিপাদনটা করে আসছি। তো এখন যদি আমি পি বিন্দুর পোলারে রূপান্তর করতে চাই, 3, মাইনাস রুট থ্রি ইকুয়াল টু হবে 2√3, π/6, আমরা কি ছিল মাইনাস। আশা করি এর রূপান্তরটা আমরা বুঝছি। আচ্ছা, এখানে মাইনাস কিভাবে আসলো ভাই, আমি যখন কি নিছিলাম ক্লকওয়াইজ ঘুরছিলাম, ঠিক আছে। এখন কারো ইচ্ছা হলো সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে ভাই। তাহলে তার জন্য আর এর মানটা কিন্তু একই থাকবে, সেটা হবে ভাইয়া 2√3, আর থিটার আলফার মানটা হবে ভাইয়া ওকে এখান থেকে এখানে আসা লাগবে, ঠিক আছে। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এখান থেকে এখানে আসা লাগবে। তাহলে আমি 4 নম্বর চতুর্ভাগের জন্য পাবো 2π মাইনাস, এখান থেকে এখানে 2π লিখলাম, মানে এখানে চলে আসলাম। তার থেকে কি বিয়োগ করা লাগবে, থিটা পরিমাণ কোণ আমাকে বিয়োগ করা লাগতেছে। তাহলে দেখো 2π মাইনাস π/6, তাহলে এটা হলো 6 লসাগু 6 দিয়ে 12π মাইনাস π, তার মানে আমি লিখতে পাবো এটা 11π ডিভাইডেড বাই 6। তাহলে বিন্দুর যে রূপান্তর 3, মাইনাস রুট থ্রি, এটা ইকুয়াল টু ভাইয়া 2√3, 11π ডিভাইডেড বাই 6। এখানে কোণের মান একটা, এখানে কোণের মান একটা, দুইটা দুই রকম হইলেও দুইটা জিনিস কিন্তু একই অবস্থানকে বোঝাচ্ছে, ওই জন্য আমাদের দুইটা মানই সঠিক মান, ঠিক আছে। এটা অ্যান্সারও সঠিক আর এটাও ভাইয়া ঠিক আছে। বোঝা গেছে? তো আমরা মূলত চারটা বিন্দুর মানে এক্স আর ওয়াই এর মান অর্থাৎ ভুজ আর কোটির মান একই নিয়ে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ করে মানে চারটা চতুর্ভাগে আমরা অবস্থান দেখিয়ে আমরা বিন্দুগুলোকে কার্তেশীয় বিন্দুগুলোকে পোলারে রূপান্তর করছি। তো আশা করি আমরা গত দিন যে থিটার চারটা সূত্র পড়ছিলাম, মানে চারটা চতুর্ভাগে চার রকম সূত্র পড়ছিলাম থিটার, সেই সূত্রগুলো আজকে আমরা প্রয়োগ করে ওই চারটা বিন্দুকে আমরা কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করলাম। আশা করি এই কয়েকটা অঙ্ক আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা এখন কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করলাম। আমরা এখন আরো কয়েকটা উদাহরণ দেখবো যে উল্টা কাজের উদাহরণ, অর্থাৎ পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে রূপান্তর করা হয় সেগুলো নিয়ে আমরা কয়েকটা এখন উদাহরণ দেখবো, ঠিক আছে। তো আমি মুসলাম এটা আমরা এ পর্যন্ত কয়েকটা বিন্দুকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করলাম। এবার আমরা তার উল্টা কাজটা করব, অর্থাৎ পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কয়েকটা বিন্দুকে রূপান্তর করব, ঠিক আছে। তো আমরা যদি এটা উত্তর করতে চাই, আচ্ছা প্রথম বিন্দু দেওয়া আছে ভাইয়া √2, 5π/4। আচ্ছা তার আগে যদি একটা কথা আমি বলি, সেটা ছিল ভাইয়া যে পোলার থেকে কার্তেশীয় ব্যবস্থায় রূপান্তর করার জন্য, আচ্ছা তার আগে বিন্দুটা যদি আমরা r, থিটা ধরি, এটা ছিল কার্তেশীয় ব্যবস্থায়, আর পোলারে পোলারে ছিল r, থিটা, আর কার্তেশীয় ব্যবস্থায় হবে ভাই x, y। আমরা এখন আমি r এবং থিটার মানটা জানি, আমাকে x এবং y এর মানটা বের করা লাগবে। তো আমরা সূত্রগুলো পড়ছিলাম ভাই কি ছিল, x ইকুয়াল টু ছিল r cos থিটা, আবার y ইকুয়াল টু ছিল ভাই কি r sin থিটা। এই সূত্রগুলো আমরা কিন্তু ভাই বিগত লেকচারে আলোচনা করছি, ঠিক আছে। তো এই সূত্রগুলো ইউজ করে আমরা মূলত এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে এই বিন্দুগুলোকে ভাই কোথায় রূপান্তর করব, কার্তেশীয়তে রূপান্তর করব। আচ্ছা ঠিক আছে। তো প্রথম বিন্দু আছে ভাই √2, যে 5π/4। তো r এর মান দেওয়া আছে ভাই এক নম্বরে √2, আর থিটার যে মান সেটা আছে ভাইয়া 5π/4। তো আমি জানি ভাই x ইকুয়াল টু কি r cos থিটা। তো r এর মান হচ্ছে ভাইয়া √2, আর cos থিটার মান হচ্ছে 5π/4। তো আমি যদি এটা এখন ভাই ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো, √2 ইনটু cos 5π নিচে হচ্ছে 4।
তো এই ক্যালকুলেশনটা আমার আসতেছে -1। এটা জাস্ট এই ইকুয়েশনটা জাস্ট আমি মানে এই মানটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিব, তাহলে আমি পাবো -1, ঠিক আছে। তো x এর ভ্যালু পাইছে -1। একইভাবে আমি জানি y = r sin থিটা। তো r এর মান হচ্ছে √2 আর থিটার মান হচ্ছে 5π / 4। তো একইভাবে যদি আমি এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করি, তাহলে √2 * sin 5π / 4, তাহলে এটা অ্যান্সার আসবে, এটা আসতেছে কিন্তু -1, ঠিক আছে। তো x এর মান পেয়ে গেছি, মানে ভুজের মানও পাইছি, কোটির মানও আমি পেয়ে গেছি। তাহলে আমি এখন কার্তেশিয়াতে রূপান্তর করতে পারবো না? অবশ্যই আমি পারবো ভাইয়া। তাহলে বিন্দুটা ছিল, যদি আমি p দ্বারা প্রকাশ করি √2, 5π / 4, এটার যে মানে পোলারে ছিল এটা, আর কার্তেশিয়াতে রূপান্তর করলে আমি পাবো -1, -1। আশা করি এই রূপান্তরটা আমরা সবাই বুঝতে পারছি। আমি জাস্ট x এর মান r cos থিটা দিয়ে বের করছি, y এর মান r sin থিটা দিয়ে বের করছি। আমি আমার প্রয়োজনীয় রূপান্তর কিন্তু পেয়ে গেছি। আমি বুঝলাম এটা। এরপরে ভাই 2 নম্বরে কি বলছে? আচ্ছা, 2 নম্বরে দিছে √2, -π/4। তাহলে এখানে ভাই r এর মান হচ্ছে তোমার √2, থিটার মান হচ্ছে -π/4। তো আমি যদি এখন x এর মান বের করতে চাই, x = r cos থিটা, তাহলে r এর মান হচ্ছে √2 * cos -π/4। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমি ইজিলি আমার x এর মানটা পেয়ে যাব। √2 * cos -π/4, এটার আমার যে মান সেটা আসলো 1, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছি, আমি x এর মান 1 পেয়ে গেছি। তো একইভাবে যদি আমি y এর মান বের করতে চাই, y = r sin থিটা, r এর মান হচ্ছে √2 আর থিটার মান হচ্ছে -π/4। তো তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি এখন, √2 * sin -π/4, এটা আসতেছে -1 = -1। তো দেখো ভাই, x এর মান আমি পাইছি 1, y এর মান কিন্তু আমি পেয়ে গেছি -1। তো ভুজা কোটির মান পেয়ে গেছি। তাহলে p বিন্দু যদি আমার পোলারে থাকে √2, -π/4, তাহলে এটার যে কার্তেশীয় রূপ সেটা হবে 1, -1। আশা করি এই রূপান্তরটা আমরা প্রথমটার মতো বুঝতে পারছি। তো আমরা এখন 3 নম্বর প্রশ্নটা নিয়ে যদি আলোচনা করি। আচ্ছা, 3 নম্বরে যে বিন্দুটা দিছে সেটা হবে দিছে 4, π/3। তো এখানে r এর মান দিছে ওরা 4, আর থিটার মান দিছে কত? π/3, ঠিক আছে। তো আমি তো সূত্র জানি, x = r cos থিটা। তো r এর মান 4 আর থিটার মান ওরা দিছে π/3। তাহলে দেখো 4 তো 4 এর মতো থাকলো, π/3 cos π/3, অর্থাৎ cos 60 এর মান কত 1/2 তাহলে এই যে x এর মান সেটা আসবে কত 2, ঠিক আছে। আর y = আমি জানি r sin থিটা, আর হচ্ছে 4 এবং থিটার মান হচ্ছে π/3, 4 আচ্ছা π/3, অর্থাৎ sin 60 এর মান কত হচ্ছে √3/2। আমরা জানি sin 60 এর মান √3/2, তার মানে এটা পাবো আমি 2√3। তাহলে আমি যদি এখন লিখি, বিন্দুটা ছিল পোলারে ছিল 4, π/3, তাহলে এর যে কার্তেশীয় রূপ সেটা হবে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 2√3। আশা করি আমি এই যে অঙ্কটা করলাম আমরা সবাই এটা বুঝতে পারছি। তো এখন যদি আমি 4 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। আচ্ছা ভাই, 4 নম্বরে বলা হচ্ছে কি, মানে বিন্দুটা দিছে হচ্ছে 2 মানে √2, -3π/4। এখানে r এর মান দিছে √2 আর থিটার মান ওরা বলছে -3π/4। তো আমি
এখন যদি x এর মান বের করতে চাই তাহলে x = r cos থিটা, তাহলে r এর মান হচ্ছে √2 আর cos থিটার মান হচ্ছে -3π/4। আমি এখন জাস্ট ক্যালকুলেটরে এই মানটা ইনপুট দেব, আমি আউটপুট হিসাবে আর x এর মান কিন্তু পেয়ে যাব √2 cos of -3π/4। তো এই মানটা আসলো -1, x এর মান আসছে -1, y এর মান ইকুয়াল টু আর sin থিটা, r এর মান হচ্ছে আমাদের গিয়ে √2 আর sin থিটার মান হচ্ছে -3π/4। তো এই মানটা যেটা আসবে সেটা হচ্ছে √2 আচ্ছা √2 ইনটু sin -3π/4। তো এটা উত্তর আসলো কিন্তু -1। তাহলে ভাই দেখো আমি ভুজ এবং কোটি দুইটা মান পেয়ে গেছি। তো আমি যদি এখন লিখি পি বিন্দু √2, -3π/4, এটার যে কার্তেশীয় রূপ সেটা হচ্ছে -1, -1। বুঝা গেছে? আশা করি আমরা কিন্তু বুঝতে পারছি। তো দেখো চারটা বিন্দু ছিল পোলারে, আমি এই চারটা বিন্দুকে জাস্ট এই দুইটা সূত্র ইউজ করে পোলার থেকে ভাইয়া কার্তেশীয়তে রূপান্তর করতে পারছি। শুধু এই চারটা না, আমাদের যে কোনো বিন্দুই হোক না কেন, যদি বিন্দুটা আমার ভাইয়া পোলারে দেওয়া থাকে তাহলে আমি জাস্ট x = r cos থিটা, y = r sin থিটা এই দুইটা সূত্র ইউজ করে ওই যে কোনো বিন্দুগুলোকে আমি কিন্তু পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর করতে পারি। আশা করি আমি যে এই কাজগুলো করলাম আমরা সবাই এটা বুঝতে পারছি। আমি বুঝলাম এটা। তবে আমরা এ পর্যন্ত কয়েকটা বিন্দুকে কার্তেশীয় থেকে পোলারে এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করলাম। আচ্ছা, মানে এ পর্যন্ত আমরা কিন্তু বিন্দু নিয়ে আলোচনা করছি। তো এবার আমরা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে কিভাবে রূপান্তর করা যায় সে বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর স্থানাঙ্ক ছিল ভাই x, y। আর কার্তেশীয় সমীকরণ বলতে আমরা বুঝবো ভাইয়া যে সমীকরণে x, y সম্পর্কিত পদ থাকবে সেটা হবে কার্তেশীয় সমীকরণ। আর পোলার সমীকরণে কি থাকবে? r এবং থিটা থাকবে। ঠিক আছে? তো তাহলে আমরা বুঝবো যদি সমীকরণে আমাদের x, y সম্পর্কিত কোনো পদ থাকে বা সমীকরণে যদি x, y থাকে তাহলে সেটাকে আমরা মানে সহজে বুঝবো ভাইয়া। সহজে বোঝার জন্য সমীকরণে যদি x, y থাকে তাহলে আমরা মনে করবো সেটা কার্তেশীয় সমীকরণ, আর যদি r এবং থিটা থাকে তাহলে আমরা ভাইয়া ধরবো এটা পোলার সমীকরণ। তো কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করার জন্য আমরা এই দুটো জিনিস মাথায় রাখবো, x = r cos থিটা আর ভাইয়া y = r sin থিটা। ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আমি যদি এখন অ্যানসার করি, ভাই এক নম্বর সমীকরণে বলছে y = x cot আলফা। এটা ওরা ভাই উদ্দীপকে দিচ্ছে। দেখো তো এখানে x আর y কিন্তু রয়েছে। যেহেতু এখানে ভাই x আর y সম্পর্কিত পদ আছে তাহলে আমরা ধরে নিব এটা কোন সমীকরণ? কার্তেশীয় সমীকরণ। তো এটাকে আমরা কোথায় রূপান্তর করব ভাই? পোলারে, অর্থাৎ r এবং থিটার মাধ্যমে এটাকে প্রকাশ করব। তাহলে আমি ভাই y এর জায়গায় লিখতে পারবো r sin থিটা, আর x এর জায়গায় লিখতে পারবো ভাই r cos থিটা, আর এখানে cot আলফা কিন্তু আগে থেকেই ছিল। ঠিক আছে? তাহলে দেখো এই যে উভয় দিকে আর বাদ যাবে, তাহলে এখানে থাকলো sin থিটা আর নিচে আমি ভাগ করলাম ভাই cos থিটা, এদিকে পাবো আমি cot আলফা, যে এটা জাস্ট এদিকে ভাগ হয়ে গেল। তো sin বাই cos এটা মানে ভাই tan থিটা = cot আলফা। এ পর্যন্ত আমি নিয়ে আসলাম। ঠিক আছে? এ পর্যন্ত কোনো ঝামেলা নাই। তো এখন দেখো ভাইয়া, যদি আমি এই cot-কে tan এ রূপান্তর করতে পারি, এই cot আলফাকে যদি আমি tan আলফায় রূপান্তর করতে পারি তাহলে উভয় দিকে একই অনুপাত থাকার জন্য আমি বাদ দিতে পারবো না। অথবা এই tan-কে যদি আমি cot এ রূপান্তর করি তাহলে কিন্তু আমি উভয় দিকে এদিকে cot পাবো এদিকেও cot পাবো, তাহলে আমি ক্যান্সেল আউট করতে পারবো। তো এই কাজটাই আমি করব। দেখো আমি যদি এখানে লিখি ভাইয়া, মানে cot-কে যদি tan এ রূপান্তর করি, আচ্ছা আমরা এই সূত্রটা জানি, tan π/2 - থিটা = cot থিটা। এটা কিন্তু আমরা জানি কম বেশি 9 10 এ আমরা সবাই, মানে আমাদের 9 10 এ হায়ার ম্যাথ ছিল, ওই হায়ার ম্যাথে বেসিক সূত্রগুলো কিন্তু ছিল ভাইয়া। tan 90 - আলফা = ভাইয়া tan 90 - থিটা = cot থিটা।
আবার আমরা যখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব তখন এই সূত্রগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিটেলসে কথা বলবো, ঠিক আছে। তো আপাতত জাস্ট এই জিনিসটা মাথায় রাখি, tan 90 মাইনাস আলফা ইকুয়াল টু cot আলফা। তাহলে দেখো যেহেতু এখানে cot আলফা আছে তাহলে আমি লিখতে পারবো tan 90 মাইনাস আলফা, ঠিক আছে। তো দেখো আমি তাহলে ডিরেক্ট লিখতে পারবো থিটা ইকুয়াল টু π/2 মাইনাস আলফা, আর এটাই হচ্ছে ভাই আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। বোঝা গেছে? আশা করি আমরা প্রথম যে রূপান্তরটা সেটা বুঝতে পারছি। আমি জাস্ট এক্স এর জায়গায় আর cos থিটা লিখছি, ওয়াই এর জায়গায় লিখছি আর sin থিটা, আর এখানে কাজ করে আমি পেয়ে গেছি থিটা ইকুয়াল টু π/2 মাইনাস আলফা। তো আমি মুসলাম, এটা আমি ধরে নিচ্ছি আমি সবাই বুঝতে পারছি এটা। আচ্ছা 2 নম্বরে কি বলছে ভাই? 2 নম্বরে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো আমি আগের মতোই কাজ করব, যেহেতু আমাকে কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যাওয়া লাগবে, তাহলে x এর জায়গায় আমি লিখব ভাই r cos থিটা, y এর জায়গায় লিখব r sin থিটা। তাহলে x এর জায়গায় আমি লিখব ভাই r cos থিটা এই পুরোটার উপরে স্কয়ার যোগ r sin থিটা এই পুরোটার উপরে স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে উভয় দিক থেকে আমি r স্কয়ার ভাই কমন নিলাম, তাহলে আমি পাবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার। এই যে এই সূত্র একটা মানে এটার একটা সূত্র আছে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা, এটা মান কিন্তু ভাই 1, ঠিক আছে। তো আমি লিখতে পারি r স্কয়ার ইনটু 1 ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমি লিখতে পারি অতএব r ইকুয়াল টু প্লাস মাইনাস a, মানে a স্কয়ার বাদ দেওয়ার জন্য স্কয়ার বর্গমূল করার জন্য আমি সামনে কি দেব ভাই প্লাস মাইনাস ইউজ করব, ঠিক আছে। আচ্ছা আশা করি আমরা 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নটা ছিল এই যে রূপান্তরটা আমরা এটা সবাই বুঝতে পারছি। তো এখন 3 নম্বরে কি বলছে ভাই? আমাদের 3 নম্বর প্রশ্নটা বলছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমি ভাই এখন x এর জায়গায় লিখব r cos থিটা, এটার উপরে স্কয়ার মাইনাস y এর জায়গায় লিখব r sin থিটা, এটার উপরে স্কয়ার ইকুয়াল টু ভাই আমি পাবো a স্কয়ার। আগের মতো আমি r স্কয়ার যদি কমন নিই তাহলে পাবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু ভাই a স্কয়ার। এই পর্যন্ত আমরা সবাই আসতে পারলাম, ঠিক আছে। আচ্ছা দেখো ভাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা নামে কিছু একটা জিনিস আছে, ঠিক আছে। তো এটা কিছু জিনিস না, এটা হচ্ছে ভাই একটা সূত্র। আমরা যখন ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে আলোচনা করব তখন এই প্রতিটা সূত্র নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিটেইলসে কথা বলবো। আপাতত জাস্ট আমরা এই জিনিসটা মাথায় রাখি, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু ভাই cos 2 থিটা। এই সূত্রটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে, আর অনুপাতটা নেওয়া লাগবে cos অনুপাত। তো যদি আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেখো তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আছে না, আমি লিখতে পারবো r স্কয়ার ইনটু cos 2 থিটা ইকুয়াল টু a স্কয়ার। তো এটাই আমার ভাই সেই কাঙ্ক্ষিত আনসার। আশা করি আমরা সবাই এই রূপান্তরটা বুঝতে পারছি। দেখো ভাই এই রূপান্তরগুলোতে মানে নতুন কিন্তু কিছু নাই, আমরা জাস্ট x এর জায়গায় r cos থিটা লিখতেছি, y এর জায়গায় কিন্তু r sin থিটা লিখতেছি, জাস্ট দুই একটা সূত্র পড়তেছে, আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়ে যাচ্ছি। মানে নতুন কিছু নাই, সবগুলো একই নিয়মে। আচ্ছা আমি এটা মুছলাম। যদি আমি 4 নম্বরটা অ্যানসার করি ভাই, বলা হচ্ছে xy ইকুয়াল টু a। তো দেখো এখন x এর জায়গায় আমি লিখতে পারবো r cos থিটা, আর y এর জায়গায় লিখতে পারবো r sin থিটা ইকুয়াল টু a। তাহলে r আর গুণ করলে হচ্ছে r স্কয়ার cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু a। কারো যদি ইচ্ছা হয় সে এখানে রাখবে, কিন্তু আমরা চাচ্ছি আর একটু সামনে অগ্রসর হইতে, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি ভাই sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইনটু cos থিটা। এই সূত্রগুলো ভাই যখন আমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা পড়ানো হবে তখন আমরা ইনশাআল্লাহ প্রতিটা সূত্র নিয়ে ডিটেইলসে আলোচনা করব। আপাতত জাস্ট যে সূত্রগুলো যখন লাগতেছে আমরা সেটা নিয়েই কথা বলতেছি, ঠিক আছে।
তাহলে আমি লিখতে পারি যদি 2 sin থিটা ইনটু cos থিটা থাকে তাহলে আমি লিখতে পারবো sin 2 থিটা। দেখো এখানে sin থিটা cos থিটা আছে, সামনে যদি একটা 2 থাকতো তাহলে আমি সহজেই sin 2 থিটা লিখতে পারতাম। তো সমস্যা নাই, আমি উভয় দিকে 2 দ্বারা গুণ করব। 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 2, এই উভয় দিকে 2 দ্বারা গুণ করলাম, আর প্রয়োজনের সাথে কোনো সমস্যা নাই। তো এখন আমি দেখো কি লিখব, 2 sin থিটা ইনটু cos থিটার জায়গায় আমি লিখব ভাইয়া sin 2 থিটা ইকুয়াল টু ভাইয়া 2a। এটা হচ্ছে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি আমরা 4টা প্রশ্নের যে রূপান্তর করলাম সেই 4টা প্রশ্নে আমরা বুঝতে পারছি। এভাবেই আমরা ভাইয়া x এর জায়গায় r cos থিটা, y এর জায়গায় r sin থিটা লিখে যে কোনো সমীকরণকে অর্থাৎ যে কোনো কার্তেশীয় সমীকরণকে পোলারে রূপান্তর করতে পারবো। তো আমাদের এখন আরেকটাই টাইপ বাকি আছে, সেটা হচ্ছে ভাইয়া আমরা এখানে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করলাম, আরেকটা টাইপ হচ্ছে ভাইয়া পোলার থেকে কার্তেশীয় রূপান্তর। তো আমরা এটা দেখেই শেষ করবো আজকের লেকচার ইনশাআল্লাহ। তবে আমরা এবার পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করব, ঠিক আছে। আমি আগে বলছিলাম পোলার সমীকরণ মানে ভাইয়া ওই সমীকরণে আর এবং থিটা থাকবে, আর অর্থাৎ পোলার সমীকরণে ভাইয়া আর থিটা থাকবে, কার্তেশীয় সমীকরণে ভাইয়া কি থাকবে এক্স এবং ওয়াই সম্পর্কিত পদ থাকবে, ঠিক আছে। তো দেখো এই যে সমীকরণগুলো দিচ্ছে, দেখো এই প্রত্যেকটাতে কিন্তু আমার আর আছে এবং থিটা আছে ভাই, ঠিক আছে। প্রতিটাতে থিটা আছে আর আছে। তো আমাদের এখন কাজ কি ভাই, এই সমীকরণগুলোতে আমরা কি করব ভাই কার্তেশীয়তে রূপান্তর করব। আমরা প্রথম লেকচারে পড়ছিলাম ভাই আর এর যে মান সেটা হচ্ছে √x² প্লাস y²। তারপর আমরা আরেকটা জিনিস জানি r cos থিটা ইকুয়াল টু x এবং r sin থিটা ইকুয়াল টু ভাই কি, মানে এই বেসিক জিনিসগুলো ব্যবহার করে আমরা মূলত পোলার থেকে কার্তেশীয়তে যে কোনো সমীকরণকে রূপান্তর করব। তো ভাই আমরা যদি 1 নম্বর প্রশ্নটা সমাধান করতে চাই, এখানে বলছে r² ইকুয়াল টু a² cos 2 থিটা r²। আচ্ছা ভাই cos 2 থিটার যে সূত্র আমরা একটু আগে আলোচনা করছি সেটা হচ্ছে cos² থিটা মাইনাস sin² থিটা। তো এটা লিখবো আমি cos² থিটা মাইনাস sin² থিটা। তাহলে ভাই দেখো আমার যে সূত্রগুলো আছে এখানে আছে r cos থিটা সমান x, ঠিক আছে, কিন্তু আমার এখানে আছে ভাই cos² থিটা। তাহলে আমি যদি এরকম পাইতাম r cos থিটা পুরোটার উপর স্কয়ার, তাহলে আমি লিখতে পারতাম ভাই x², ঠিক আছে। তাহলে আমাকে ভাই এখানে উভয় দিকে যদি আমি r² দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি এরকম মান পেয়ে যাব। তাহলে দেখো যদি আমি এদিকে r² দ্বারা গুণ করি a², আমি একবারে কাজটা করলাম r cos থিটা স্কয়ার মাইনাস r sin থিটা এটার স্কয়ার। তো এই পর্যন্ত ঠিক আছে। তো তাহলে এদিকে থাকলো r পাওয়ার 4 ইকুয়াল টু a স্কয়ার r cos থিটা স্কয়ার মাইনাস r sin থিটা এর উপরে স্কয়ার। তাহলে ভাইয়া দেখো r এর জায়গায় আমি লিখতে পারবো √x² প্লাস y², আর r cos থিটার জায়গায় লিখবো x, আর sin থিটার জায়গায় আমি লিখতে পারবো কিন্তু ভাইয়া y, ঠিক আছে। তো আমি যদি জাস্ট এখন সিম্পল ভাবে মানগুলো বসাই দিই তাহলে কিন্তু ভাই আমার পোলার সমীকরণটা কার্তেশীয় সমীকরণে রূপান্তর হয়ে যাবে। তো দেখো r এর জায়গায় আমি লিখবো √x² প্লাস y², এটার পাওয়ার আছে 4 ইকুয়াল টু a² ইনটু দেখো ভাইয়া r cos থিটা মানে x, তার মানে পুরোটার উপরে স্কয়ার আছে মাইনাস আর sin থিটার জায়গায় লিখবো y। তাহলে এখানে রুট আছে আর এখানে পাওয়ার 4 আছে, তাহলে আমি লিখতে পারবো x² প্লাস y² এটার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু a² ইনটু x² মাইনাস y²। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রূপান্তর, ঠিক আছে। জাস্ট আমি ভাইয়া এই যে cos 2 থিটার সূত্র দিয়েছি এবং r sin থিটা এবং r cos থিটার জায়গায় y এবং x বসাইছি, আমার কিন্তু উত্তর মিলে গেছে, বোঝা গেছে। আশা করি আমরা এই রূপান্তরটা সবাই বুঝতে পারছি। আমি মুসলাম এটা। আচ্ছা 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে r² sin 2 থিটা ইকুয়াল টু 2a², ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে এই সূত্রটা পড়ছি sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইনটু
cos থিটা, ঠিক আছে। তো দেখো এখানে sin 2 থিটা আছে, আমি লিখবো এখানে 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 2 স্কয়ার, এদিকে 2 এদিকে 2 দুইটাই বাদ চলে যাবে। তাহলে এখানে আছে r স্কয়ার, যেহেতু আছে আমি এটাকে ভাঙায় লিখবো r cos থিটা ইনটু r sin থিটা ইকুয়াল টু a স্কয়ার। তাহলে দেখো r cos থিটা মানে x, r sin থিটা মানে y, বুঝা গেছে। তাহলে আমি লিখবো x স্কয়ার, সরি x স্কয়ার না, x ইনটু y ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে আমার সেই আনসার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। জাস্ট আমি এই সূত্রটা দিয়ে x আর y মান বসাই দিচ্ছি, আমার কাজ হয়ে গেছে। তো এবার যদি আমরা 3 নম্বরটা দেখি ভাইয়া, 3 নম্বরে বলা হচ্ছে ভাইয়া sin 2 থিটা ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা, পোলার সমীকরণে ভাইয়া r এবং থিটা থাকা লাগতো, আমার এখানে শুধু থিটা আছে, আর নাই। যেহেতু আর নাই তো সমস্যা নাই, আমি উভয় দিকে আর নিয়ে আসবো। আচ্ছা, আগে দেখো আমি যদি এই সূত্রটা দিই 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু ভাইয়া a স্কয়ার। তাহলে আমার যদি এখানে ভাইয়া আর sin থিটা থাকতো তাহলে আমি y লিখতে পারতাম, আর cos থিটা থাকলে আমি x লিখতে পারতাম। তো যেহেতু আমার আর নাই, আমি এখন আর নিয়ে আসবো ভাই, ঠিক আছে। 2 ইনটু r sin থিটা ইনটু r cos থিটা। দেখো এদিকে আমি আর স্কয়ার বেশি লিখছি না বা আর স্কয়ার দ্বারা গুণ করছি না, তাহলে আমি এদিকে কি করব ভাই, আর স্কয়ার দ্বারা গুণ করব, ঠিক আছে। আমার কিন্তু উভয় দিকে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখন দেখো 2 তো 2 এর মতোই থাকলো, আর sin থিটা মানে y, আর cos থিটা মানে ভাই x ইকুয়াল টু r মানে ভাই x স্কয়ার প্লাস y স্কয়ার, আবার এটার উপরে ভাই বর্গ ইনটু a স্কয়ার, ঠিক আছে। তো আমি যদি এখন বাকিটা লিখি তাহলে আমি লিখতে পারবো 2xy ইকুয়াল টু a স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে ভাই আমার সেই আনসার। আশা করি আমরা এর রূপান্তরটা বুঝতে পারছি। আমি জাস্ট sin 2 থিটার জায়গায় 2 sin থিটা ইনটু cos থিটা লিখছি। আমার যেহেতু আর লাগবে কিন্তু আর এখানে নাই, ওই জন্য আমি এদিকে আর স্কয়ার দ্বারা গুণ করছি, এদিকে আর স্কয়ার দ্বারা ভাইয়া গুণ করছি। তাহলে আমি ফাইনালি যে আনসার সেটা আমি কিন্তু পেয়ে গেছি। আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। তো ভাই এবার আমরা 4 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে 4 নম্বর প্রশ্নে ভাই বলা হচ্ছে r ইনটু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু ভাই 2, ঠিক আছে। থিটা আছে আর আছে, তার মানে এটা কোন সমীকরণ, পোলার সমীকরণ। আমি এটাকে কোথায় রূপান্তর করব, কার্তেশীয় সমীকরণে। তাহলে দেখো যেহেতু আর দ্বারা গুণ আছে আমি গুণ করলাম r প্লাস আর cos থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, আর এর জায়গায় আমি কি লিখবো ভাই, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর r cos থিটা মানে কি ভাই x ইকুয়াল টু 2, ঠিক আছে। তাও যদি ইচ্ছা হয় সে এখানে রাখবে, কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে আরো সামনে অগ্রসর হইতে, ঠিক আছে। কিভাবে অগ্রসর হইব ভাই, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার আমি এটা রাখলাম, এদিকে 2 ছিল মাইনাস, মানে এক্সট্রা প্লাস ছিল এদিকে, আমি গিয়ে কি করলাম ভাই মাইনাস করলাম। এখন যদি আমি উভয় দিকে ভাই বর্গ করি, x স্কয়ার প্লাস y স্কয়ার বর্গমূল ছিল, আমি উভয় দিকে কি করলাম বর্গ করলাম, ইকুয়াল টু 2 মাইনাস x, এটারও বর্গ, উভয় দিকে কি করছি বর্গ করছি। তো এবার কি হলো, তাহলে আমি পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে বর্গমূল আর বর্গ থাকলে ভাই দুইটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর এদিকে থাকলো 2 মাইনাস x মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তার মানে a স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু x প্লাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। তো এখন দেখো এদিকে x স্কয়ার আছে, এদিকেও x স্কয়ার রয়েছে, দুইটা বাদ চলে যাবে। তাহলে আমার থাকলো ভাই y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x। আমি যদি সবগুলো একদিকে নিয়ে আসি তাহলে y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ভাই আবার 4 নম্বরের পোলার থেকে কার্তেশীয় রূপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি আনসার। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তবে আজকের লেকচারে আমরা মূলত প্রথম থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ছিল কার্তেশীয় ব্যবস্থায় যে কোনো বিন্দুকে কিভাবে পোলারে রূপান্তর করতে হয়, অথবা
পোলার থেকে যে কোনো একটা বিন্দুকে কিভাবে কার্তেশীয়তে রূপান্তর করতে হয় সেই সম্পর্কিত কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে ভাই আমরা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে এবং পোলার সমীকরণকে কিভাবে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে হয় সে সম্পর্কিত কিছু ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করছি। তো আজকের লেকচারটা আমরা এই পর্যন্তই রাখবো। আগামী লেকচারে আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী যে অংশগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।